আমি তো কান্না শুরু করছি, বিকজ আমি শিওর যে এখন আমাদের সবাইকে মেরে ফেলবে। এতদিনের স্টুডেন্টদের এত আন্দোলন সব বৃথা হয়ে গেল। আমি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি কিন্তু আমি ইনসাল্টেড ফিল করেছি। এইরকম একটা সরকার, অনেকেই তো বলতেন যে আমাদের জীবন দশায় আমরা কখনো এই সরকারের পরিবর্তন দেখে যেতে পারবো না। তারপরেও আপনি মাঠে নেমেছেন এবং আপনি জানেন যে যদি সরকারের পতন না হতো তাহলে হয়তো খুব ভয়ঙ্কর রকমের একটা বিপদের মধ্যে পড়তে হতো। কি বোঝাপড়া ছিল নিজের সঙ্গে? আমাকে আসলে রিয়া গোপের মৃত্যুটা প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে, কারণ আমার মেয়ে আমার বাবার সাথে প্রায় ছাদে যায়। সো আমার কাছে মনে হয়েছে যে রিয়া গোপের জায়গায় আসলে আমার মেয়েটা হতে পারতো। এবং আমরা দেখেন ওই দিন এরকম ইনসিডেন্টগুলো হয়েছে যে মানুষ হেলিকপ্টার আসছে এটা দেখতে গেছে বারান্দায়, সেখানে শ্যুট করেছে, আমরাও তো গেছি। সো ওই মানুষগুলো আমি, আমার বাচ্চা, আপনি হতে পারতেন। সো এইটা আমি এখনো মানে আমি মানতে পারি না যে এই ঘটনাটা মানে একটা স্বাধীন দেশে আমরা মানে আমাদেরকে যারা রক্ষা করবে, শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেনাবাহিনী সবাই মিলে আমাদের উপরে এক ধরনের মানে আক্রমণ করছে, আমাদেরকে হত্যা করছে এবং তাতে তাদের কিছু আসছে যাচ্ছে না। এবং সরকার থেকে যে নির্লজ্জতা, যে একটা ঘটনা ঘটছে তা স্বীকার না করা এবং সেটা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা আমি একজন নাগরিক হিসেবে আমি খুবই অপমানিত হয়েছি। এবং আমাদের ইন্টারনেট বন্ধ করে দেয়া, আমাদেরকে বোকার স্বর্গে বাস করি মনে করা, আমাদেরকে ছোট মনে করা, আমি খুবই ইনসাল্টেড হয়েছি। কিন্তু আমি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি ইনসাল্টেড ফিল করেছি যে আমি যে সরকারের আন্ডারে আছি তারা আমাদেরকে জাস্ট মানুষ মনে করছে না, তারা গুলি করে মানুষ পাখির মতো মেরে ফেলছে, আবার আমাদেরকে ভুংভাং বুঝাচ্ছে, আবার আমরা যাতে বুঝি এটা করছে। সো এই জিনিসগুলো না আমাকে আসলে প্রচণ্ড পীড়া দিয়েছে। আর তারপরে আমার কাছে মনে হয়েছে যে একজন নাগরিক হিসেবেও আমার দায়িত্ব, আমি স্টুডেন্টদের পাশে যেতে চাই, আর একজন অ্যাক্টর হিসেবেও আমার দায়িত্ব, আমার একজন আর্টিস্ট হিসেবেও আমার সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। আমরা যেদিন গেলাম আমাদের কি পরিমাণে চাপ ছিল আপনি চিন্তা করতে পারবেন না। মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন তারা ফোন করছেন, এমপি ফোন করছেন, নানান জায়গা থেকে নানান ধরনের সংস্থা থেকে ফোন আসছে যে যাতে এটা না হয়, যাতে আমরা বিটিভিতে যাই, আমাদের বিটিভিতে জয়েন করার কথা, যাতে আমরা গণভবনে যাই। এবং ওই দিন সকালবেলা ওরা মানে কাউন্টার প্রোগ্রাম করার জন্য কিন্তু ওই দিন সকালবেলা তড়িঘড়ি করে ওই বিটিভির প্রোগ্রামটা করেছে যাতে আমাদের প্রোগ্রামটা হাইলাইটেড না হয়। কিন্তু আমরা এটা আরো বড় ভুল ছিল তাদের জন্য আমি মনে করি। হ্যাঁ, সেটা তো ভুল ছিল, আলটিমেটলি বুদ্ধি দেওয়ার লোক ছিল না। হ্যাঁ সেটাই তো। যেটা হয়েছে যে আমাদের কিন্তু প্রচন্ড চাপ ছিল, মানে যেহেতু আপনি কি হয় একটা সাধারণ মানুষকে নিশ্চয়ই একজন মন্ত্রী ফোন করে বলবে না তুমি এই কাজটা করো না। আমি পরিচিত, আমাকে চিনে, সে আমাকে বলবে যে তুমি এটা করো না বা এটা করো। সো এই জায়গাটা তো ছিল আমাদের জন্য। আমাকে কিন্তু আমাদের গ্রুপের আমরা যারা ছিলাম যে কজন, আমাদেরকে কিন্তু প্রচুর সংস্থা থেকে ফোন আসছে, যেখান থেকে মানে ফোন আসছে যে এই ধরনের কাজ এটা ঠিক হচ্ছে না, এই না সেই না। এবং আমরা সকালে যখন গেছি তখনও কিন্তু পুলিশ আমাদেরকে, আমরা যেখানে দাঁড়াতে চেয়েছি দাঁড়াতে দেয় নাই এবং সরিয়ে দিয়েছে, আমাদেরকে দাঁড়িয়ে থেকেছে, মানে একটা খুবই। এবং ছাত্রলীগের একটা মিছিল গেছে পেছন দিয়ে, আমরা তো ভয়ে আমরা ভেবেছি এখন অ্যাটাক করবে, বিকজ মানে ওদের তো কোনো বুকপিট ছিল না তখন যে ছাত্রলীগের মিছিল যাচ্ছে, আমাদেরকে এখন অ্যাটাক করে দিলে কি হবে, সেফলি সবাই বাসায় যাবে কিনা। একটা বড় সমস্যা ছিল যে ইন্টারনেট অ্যাক্সেসও নাই, সবাই জানতেও পারছে না কি হচ্ছে, জানতে পারছে না। সো ওইটা আমাদের 1 তারিখের ঘটনা। তারপরে 2 তারিখে আনু মোহাম্মদ স্যারের একটা প্রোগ্রাম ছিল, আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার সাহসটা আমি আসলে অনেক কষ্ট করে নিজের ভেতরে এনেছি। আমরা যেই গ্রুপটা সবাই গিয়েছিলাম 1 তারিখে, ওই গ্রুপের আবার 2 ভাগ হয়ে গেল। এক ভাগ বলছে আনু মোহাম্মদ স্যারের ওটাতে যাবে, আরেক ভাগ বলছে যাবে না। সো আমি যেই ভাগ বলছে যাবে তাদের সাথে গেলাম। হ্যাঁ, সো আমার জার্নিটা খুব ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, তাদের সাথে গেলাম। তারপরে 3 তারিখে স্টুডেন্টরা একটা ডাক দিল, তারপরে ওইখানেও আমি একদম বিচ্ছিন্নভাবে গেলাম।
মানে ওইখানে আমার জাস্ট যেতে ইচ্ছা হলো। আমার মনে হলো যে রাস্তার একটা নেশা আছে, কিন্তু মানে যারা আন্দোলন করে আমার কাছে, আমি এই এক্সপেরিয়েন্সটা না হলে আমি বুঝতাম না যে আমার এত ফুর্তি লাগছে, যাচ্ছি একদম উত্তেজিত, আমি মানে গণজোয়ারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার মারাত্মক নেশা। মানে আমি এখনো আমার গুজবাম্প হচ্ছে, মানে এখনো ফিল করতে পারছি। তো আমি রাস্তায় যেয়ে, এবং আমাকে তো সবাই চিনছে, আর সবাই না আমাকে অন্যভাবে ট্রিট করছে, মানে একজন অ্যাক্ট্রেস হিসেবে না, মানে ওদের ভাবটা এরকম যে আপু আপনি আমাদের সাথে এসে আমাদের শক্তিটা বেড়ে গেছে। সো আমাকে জড়ায় ধরতেছে, মেয়েরা ধরে কাঁদতেছে, ছেলেরা আমাকে রাস্তা পার করে দিচ্ছে। হ্যাঁ, মানে আমি অদ্ভুত একটা অনুভূতি, মানে আমি ওই অনুভূতির কথা আমি বলে বুঝাতে পারবো না যে কি অদ্ভুত সুন্দর অনুভূতি। এবং আমার ভয়, সাথে ভয় তো আছে, গুলি করে দিবে। এবং 3 তারিখে আমি গেলাম, 4 তারিখে ওরা বলল যে এক দফা এক দাবিতে চলে আসছে। তো আমি তো খুশি যে এক দফা এক দাবি এই সরকার পড়ে যাচ্ছে, আমি একদম শিওর 4 তারিখে যে সরকার পড়ে যাচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যখন কারফিউ দিছে আমরা তখন শাহবাগে, 4 তারিখ বিকালে যখন কারফিউ দিছে শাহবাগে, তো আমি ইরেশ জাকের আমরা সবাই একসাথে। ইরেশ আমাকে বলে বাঁধন, আমি তো কান্না শুরু করছি, বিকজ আমি শিওর যে এখন আমাদের সবাইকে মেরে ফেলবে, আমাদের সবাইকে, মানে যারা আমরা রাস্তায় আছি সবাইকে মেরে ফেলবে। আমি কান্না শুরু করছি যে পুরা এই এতদিনের স্টুডেন্টদের এত আন্দোলন সব বৃথা হয়ে গেল। ইরেশ বলতেছে বাঁধন তুমি এত মন খারাপ করো না, চলো। ও এত রিস্ক নিয়ে আমাকে সেই কালচি ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে যাতে আমি সেফলি যেতে পারি, আবার ওখান থেকে আমাকে স্টুডেন্টরা পৌঁছে দিচ্ছে বাসায়। সো মানে তারপরে তো 5 তারিখ সকালবেলা আমাকে আমার বাবা মা বের হতে দিবে না। আপনি 5 তারিখ সকালে বের হয়েছেন? হ্যাঁ, 5 তারিখে আমি তো সকালবেলা বের হয়েছি, আমার বাবা মা বের হতে দিবে না। আমার মা প্রচন্ড কান্না করছে, আমার বাচ্চা কান্না করছে। আমি বললাম যে ঠিক আছে, আমাকে তো অ্যাটাক করবে, আমাকে চিনলে, আমি বোরখা পরে যাচ্ছি। সো আমি কিন্তু খুব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি প্রায়ই। সো আমি যখনই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি তখন আমি বোরখা পরি। সো আমার বোরখা পরার প্র্যাকটিস আছে, আমি পরে বের হয়েছি ওদের অমতে। তারপরে তো যখন আমি রাস্তায় মানুষের গণজোয়ার দেখেছি, আমি তখন শিওর যে একদম এইটা আর পসিবল না। বিকজ ওইটা কেউ যারা রাস্তায় যায় নাই, যারা ওইটা ফিল করে নাই, তারা বুঝবে না যে কোন ধরনের মানুষ। আমি দেখেছি মানে যখন হেলিকপ্টারে চলে যাওয়ার নিউজটা আসলো, তারপরে আমি নেমেছিলাম এবং আলটিমেটলি প্রিপারেশন নিতে চলে গেছে। হ্যাঁ, তার আগে, হ্যাঁ সেটাই, তার আগে যে মানুষের ভেতরে, মানে আমি আমার একটা খুবই, এই ঘটনাটা আমাকে সারা জীবন আমি মনে রাখবো। একটা ইয়াং মেয়ে, হয়তো 9-10 বা 11-12-এ পড়ে, খুব বেশি হলে হিজাব করে মেয়েটা, আমার সাথে ডিওএইচএস থেকে আসছে, ওরা মিরপুর ডিওএইচএস থেকে। তো আমার সাথে এরকম স্লোগান দিচ্ছে, হাঁটছে, তো ইট নিয়ে আসছে হাতের মধ্যে, 2 টুকরা ইট। আমি আমার ওই ছবিটা পোস্ট করেছি আমার ইনস্টাগ্রামে। 2 টুকরা ইট নিয়ে আসছে। আমরা মানে 2 টুকরা ইট নিয়ে একটা 15-16 বছরের মেয়ে গুলির সামনে দাঁড়িয়ে যাওয়ার সাহস করছে। আর যারা বলছে যে মানে সাধারণ জনগণ এটা চায় নাই, তারা বোকার স্বর্গে বাস করছে। এবং ওই মেয়েটাকে আমি বললাম যে তোমার ভয় করছে না? বলছে আপু মরলে মরে যাব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ওইটুকু একটা মেয়ে। এই বাংলাদেশটাকে রাজনীতিবিদদের সবসময় মনে রাখা উচিত। যদি ভুলে যান তাহলে বিপদ আছে। কারণ এটাই ট্রু বাংলাদেশ। হয়তো একটা সময় পর্যন্ত সাধারণ মানুষ সহ্য করে, তারপর যখন সহ্যের বাঁধ ভেঙে যায় তখন গুলি আসলে তাদের কাছে কিছুই না।